আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে আমি শুধু একজন আইনজীবী হিসেবেই না, আমি যদি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সংবিধানের কথা চিন্তা করি, তাহলে যা কিছু হয়েছে 5ই আগস্টের পরে সমস্ত কিছু অবৈধ। এবং আমাদেরকে যা আলোচনা করতে হবে, একটা অবৈধ দুইটা রেজিম নিয়ে, অবস্থা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু ওই যে আপনাকে আমি বললাম যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে ইউনুসের এই দুঃশাসন গেছে, ইউনুসের এই ভয়ঙ্কর সময়টা গেছে, ফলে আপনাকে কত মাত্রায় আপনি ভালো থাকতে পারেন, কত মাত্রায় আপনি ঠিক আছেন, সেই আলাপটাই আপনাকে করতে হয়। এই এত লম্বা ভূমিকা দেওয়ার কারণই হলো যে আমাকে হয়তোবা আহ আহ, মানে আমার দেশের মানুষের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমাকে হয়তোবা এই টোনেই শেষ পর্যন্ত কথা বলতে হয়, ডক্ট্রিন অফ নেসেসিটি। যাই হোক, এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি দেই। দ্বিতীয় অংশটা হলো যেমন যে আওয়ামী লীগ বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসলে তার রাজনীতি সহজ হলো কিনা, ফেরা সহজ হলো কিনা। দেখেন, আমার আমার গত 1.5-2 বছরের অভিজ্ঞতা যেটা বলে, আমি সবসময় কান পাতলে এটা শুনেছি যে ভারত আমাদেরকে আহ রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসছে, ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধরনের অদ্ভুত সব গুজব আমি শুনতে পেয়েছি। 77 বছরের একটা পুরনো দল বলছে একটি দেশ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। ইনফ্যাক্ট ভারতীয়রাও খুব অবাক হয়, ভারতীয় বিশ্লেষক যারা আছে, ভারতীয় যারা কর্তা ব্যক্তিরা যারা আছে, বা ভারতীয় রাজনীতি নিয়ে যারা ভাবে, তাদের সাথেও বিভিন্ন সময় যখন বসেছি, এবং এই অদ্ভুত গুজবটা বাংলাদেশিরাই মোটামুটি ছড়িয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপির ক্ষেত্রেও যেটা লক্ষ্য করলাম, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিএনপি কে নাকি এইবার তারেক রহমানকে নাকি দেশে এনেছে ভারত, বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে ভারত, এখন আওয়ামী লীগ ছেড়ে ভারত বিএনপি কে ধরেছে। আপনি যদি এই দুইটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ, এই দুইটা ন্যারেটিভেরই পেছনে আপনি খুঁজতে যান, আপনি লক্ষ্য করবেন শক্তি একটাই আছে। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি আছে, রাজাকার আল বদর, জামাতে ইসলাম, হিজবুত তাহরির। আমি যদি প্যারেন্টস সংগঠন জামাত ইসলামকে ধরি, তাহলে এদের বট বাহিনী এই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আপনি শুনবেন যে তারেক রহমান নাকি বাংলাদেশে এসেছে ভারতের সাহায্যে, তারপরে হচ্ছে যে দিল্লির দাসত্ব করছে বিএনপি, আপনি প্রায় এটা শুনবেন। ইনফ্যাক্ট এই যে এখন আমি আপনাকে এগুলা বলছি না, আপনি দেখবেন যে মন্তব্যে বলা শুরু করবে যে এখন বিএনপির কথা বলছে, বিএনপি কে ডিফেন্ড করছে। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, নাহিদ আপা। এই দলটাকে ভারতও আসলে আপনাকে এনে দেবে না। ভারত একটা দেশ, আপনাকে বুঝতে হবে। বা এটাকে পাকিস্তানও এনে দেবে না, আমেরিকাও এনে দেবে না, রাশিয়াও এনে দেবে না, কেউই এনে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো করেই, নিজের চেষ্টাতে, নিজের রাজনীতির মধ্য দিয়ে। আমি যদিও বারবার একটা কথা বলেছি যে ইউনুসের যে দুঃশাসন, যে ভয়ঙ্কর রকম একটা অবস্থা, আমি বলেছি যে আমার দেয়ালে এমন ভাবে পিঠ ঠেকিয়ে ফেলেছে যে মানুষ যদি অস্ত্র নিয়েও নামে আমি অবাক হব না, বা মানুষ হয়তো বা অস্ত্র নিয়ে নামবে। এমনকি আমি বলেছিও যে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমি আর কিছু দেখি না, এটা কিন্তু আমি অনেকবার বলেছি। এই অবশ্যই। মুহূর্তে এসে আমার কাছে এতটুকু মনে হয়েছে, অ্যাটলিস্ট এই পরিবর্তনটুকু আমার মাথাতে এসেছে, বা আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমাদের যেই ট্র্যাডিশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্স এর মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ তার সহমহিমাতে এবং তার ট্র্যাকে ফিরবে। এইটার জন্য কি করণীয় হতে পারে, কি করা যেতে পারে, সেটা যেমন দলীয়ভাবে একটা সিদ্ধান্তের ব্যাপার, দলীয় চিন্তা ভাবনার ব্যাপার, একজন বিশ্লেষক হিসেবে এবং খুব কাছ থেকে এই দলটিকে দেখা, এই পুরো ঘটনার মধ্যে কে নিজে জড়িয়ে থাকা, সমস্ত কিছু মিলে আমার নিজের একটা অবজারভেশন আছে, সেটা আমি অন্তত পক্ষে বলতে পারি। তবে এতটুকু বলা যায় না, বা এটা বলাটা খুবই অন্যায় হয়ে যায় যে কোনো দলের, বিএনপি আওয়ামী লীগ দলের ক্ষেত্রেই, যে অন্য দেশ তাকে নিয়ে আসবে বা বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসবে। বিএনপি আমাদের প্রতিপক্ষ, ওরা আমাকে রাজনীতিতে আসতে দিবে কেন? আমি রাজনীতির বাইরে থাকলে তার সুবিধা। আপনি দেখেন যে কয়দিন আগেও আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, তারা নানান রকমের ভাবে ভুগছে, সাফার করছে। এটা সত্যি কথা যে যে মব কালচারটা চালু হয়েছিল, সেইটার গতিটা অনেকটুকু কমে এসেছে, এবং যারা এই মব কালচারটা চালু করেছে
তাদের মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে, বিকজ তারা আর মব কালচারটা এখন করতে পারছে না ওইভাবে। তারা যা করতো, যার বাড়ি ইচ্ছা তার বাড়ি ডাকাতি করতে পারতো, গিয়ে তাকে বলতে পারতো আপনি ফেসিস্ট, এই না সেই না, কোনো আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। ওই জায়গা থেকে তাদের কাছে মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করেই ফিরতে হবে, এবং সেটা সে তার মতো করেই ফিরবে। এতে আমি কোন রকমের সন্দেহ অন্ততপক্ষে করি না। আচ্ছা, এই ঠিক আপনার যে কথাটা, এটা শেষ থেকে আরেকটা একটু সংযোগ করছি, যেটা এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে দেশে ফিরতে হবে, তাই না? উনি নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে হবে বা কেন হবে সেটা আমি জানতে চাচ্ছিলাম একটু। দেখেন, আমি ইংল্যান্ডে থেকে তো বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। আমি যদি আমি আপনাকে প্রধানমন্ত্রীর যেই জায়গা থেকে বলেছেন সেটাতে আমি আসবো। বেসিক জায়গাটা বলি, আপনি দেশের বাইরে আছেন, আমি ধরেন এখন ইংল্যান্ডে আছি। আমি ইংল্যান্ডে থেকে আমি রাজনৈতিক ভাষ্য দিতে পারি, বলতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে পারি, বিভিন্ন ইস্যুতে ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করতে পারি, কথা বলতে পারি, টকশো করতে পারি, যেমন এটা আমরা দুজন মিলে করছি এখন। কিন্তু মাঠের রাজনীতি এবং এই ফেসবুকের রাজনীতি আর ভিডিওর রাজনীতি যে আলাদা, সেটা তো মোটামুটি আপনি এটাকে যদি আপনি ইলেকশনও বলেন বা সিলেকশনও বলেন, আমরা সেটা 12ই ফেব্রুয়ারিতে দেখেছি। জামাতে ইসলামী মোটামুটি তাদের বট বাহিনী দিয়ে মোটামুটি মানে জামাত ইসলামী 300 আসন না 500 আসন পেয়ে গিয়েছিল অলরেডি। বাংলাদেশের সবাই তাদেরকে ভোট দিবে, এককভাবে ক্ষমতা দখল করবে। আমেরিকা তার সাথে আছে, তার্কি তার সাথে আছে, চায়না তার সাথে আছে। মানে তাদের যে এক্সিস, পাকিস্তান, চায়না আর টার্কি যেই এক্সিস, এটাকে কি জানি বলে, আপনার সিপিটি মনে হয় নতুন নাম দিয়েছে, সিপিটি এক্সিস। এরা মানে মোটামুটি বলা যায় যে এরাই ক্ষমতায় নিয়ে আসবে জামাতকে। জামাত ইতিমধ্যে তার মন্ত্রিসভা ঘোষণা করে ফেলেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম যে জাস্ট রীতিমতো তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো বিভিন্ন আসনে, তাহলে আমরা তখন দেখতে পেতাম যে জামাত এই যে কতটা সিট যেন পেল, তার একটাও পেত না। সে প্রসঙ্গ থেকে আসার আগে আমি আপনাকে এইটা বলতে পারি যে আপনার এই জায়গাটাতে, যে সেটা হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো হচ্ছে জামাতের তৈরি, জামাতের এক ধরনের বানানো ন্যারেটিভ। কিন্তু আলটিমেটলি যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি দেশে না গেলে আপনি ওই রাজনৈতিক মাঠও আপনি বুঝবেন না। জনগণের সাথে আপনি রাজনীতি করেন, জনতার কাছে আপনি না গেলে আপনি আসলে গ্রহণযোগ্য এবং আপনি প্রাসঙ্গিকও থাকবেন না। হ্যাঁ, এটা খুবই ব্লেসিংস আমাদের জন্য যে মানুষ গত 1.5 বছরে 18 মাসে মানুষজন বলা শুরু করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প। দি আদার মিনিং অফ বাংলাদেশ ইজ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ইজ অ্যান্সার। তো এইরকম একটা জায়গাতে আমাদেরকে দেশে ফিরেই রাজনীতি করতে হবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমাদের বিরুদ্ধে নানান রকমের বলবো অভিযোগ আছে, সব মানে মিথ্যে অভিযোগ থেকে শুরু করে কোনটা নেই, মব হামলার হুমকি আছে। এরকম একটা জায়গাতেও আমার কাছে মনে হয় যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী তো আর পৃথিবীর বিভিন্ন দেশে যায়নি। লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেলে আছেন, প্রায় 100 দেশের উপরে এমপিরা আছেন জেলে। তারপরে হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছে, আমরা অনেকে দেশের বাইরে এখানে আছি। আমি মনে করি যে আমাদেরকে দেশে ফিরে রাজনীতি করতে হবে। হ্যাঁ, জেলে থাকতে হবে, জেলের কথা মাথায় আপনাকে রাখতে হবে। আমরা এটাই মনে করি যে হয়তোবা এখন জামিনের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে হয়তোবা কোর্ট নিউট্রালি বিবেচনা করতে পারে। এই ধরনের একটা সিচুয়েশন হয়তোবা তৈরি হতে পারে, এটা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। এবং তিনি একই সাথে এটাও হয়তোবা চিন্তা করেন যে রাজনীতি কেউ আপনাকে চামচে করে আপনাকে ক্ষমতার কাছে নিয়ে যাবে না, আপনাকে আপনার নিজেরটাই করতে হবে। এবং এটা ছাড়া আমি কোনো বিকল্পও দেখি না। এটার সাথে সাংগঠনিক কিছু কর্মকাণ্ডের কথা তো আমি তখন একটু ইঙ্গিত ভাবে বলছিলাম, একটু এই ফাঁকে আপনাকে আমি বলে রাখি যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধরেন একটা দীর্ঘ সময়ের অনেক জায়গাতে কাউন্সিল ভ্যাকুয়াম আছে। আমি দেখেছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা, ছাত্রলীগের যারা কর্তা ব্যক্তি বা প্রধানরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কমিটির জন্য ইতিমধ্যে পদ প্রত্যাশীদের সাথে কথা বলছে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করছে। এটা আমি নিজের চোখে দেখে এসেছি। আমি দেখে এসেছি যুবলীগের যারা নেতারা আছেন,
তারা বিভিন্ন জায়গাতে কমিটি দেওয়ার জন্য কাউন্সিলের কথা চিন্তা ভাবনা করছেন, দলকে সাজানোর চিন্তা ভাবনা করছেন। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগও এই চিন্তা ভাবনা করছে যে তাদের বিভিন্ন জায়গাতে কমিটি, দল সাজানো অ্যান্ড এভরিথিং। আমার মনে হয় যে দলকে একেবারে নতুন করে ঢেলে সাজানো, তারপরে হচ্ছে যে যারা এই দুঃসময়ে দলের সাথে ছিলেন, দলের পাশে ছিলেন, আমার মনে হয় যে তাদেরকে গুরুত্ব সহকারেই বাংলাদেশ আওয়ামী লীগ বিবেচনা করবে। এইভাবে যদি আপনি দল সাজাতে পারেন, আমার কাছে মনে হয় একটা নতুন স্টার্ট আমরা শুরু করতে পারি। এতে আমি কোন রকমের আমার মনে হয় যে এটার বিকল্পও দেখি না, এবং অন্য কিছু সুযোগও আমি দেখি না আসলে। ধন্যবাদ। আসলে আপনার কথা থেকে একটা জিনিসে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রী আসলে বিচক্ষণ, যার জন্য উনি এই শব্দটা ব্যবহার করেছেন যে যতক্ষণ আমরা আমাদের মাঠে নামতে না পারবো ততক্ষণ আমরা সেই ফুটবলের গেমের মতো আমাদের গোল দেওয়া সম্ভব নয়। এবং এর জন্য আমি মনে করি যে আমাদের তৃণমূলরা অনেক কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন, এবং অন্যান্যরা যারা রয়েছেন। আরেকটা প্রশ্ন, যেহেতু আমি একটা কথা এখানে লাগাই আপনাকে এই জায়গাটাতে, আমার মনে হয় বলা প্রয়োজন। সেটা হলো যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আই এগ্রি উইথ দ্যাট, এবং তারা আমার সংকটপূর্ণ অবস্থাটা তার জন্য সুবিধাজনক অবস্থান, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে বিএনপির, আমি যতটুকু বুঝি যে বিএনপির একটা অংশ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে বা পারে, অন্তত পক্ষে আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে তার নিজের অবস্থাও বিলীন হয়ে যাবে। আমি যেমন বারবারই বলি যে যেই রাজনৈতিক দলই আপার হ্যান্ডে থাকে, তার যদি একটা বিরুদ্ধ স্রোত না থাকে, তাহলে তিনি কোন পথে যাচ্ছেন সেটা তিনিও খেয়ে হারিয়ে ফেলেন। বিএনপির হয়তো একটা অংশের এই আগ্রহটুকু আছে, কিন্তু এই যে বাংলাদেশকে যারা আজকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, এই জামাতে ইসলামী, হিজবুত তাহরির, এই এনসিপি টেনসিপি, এরা তো সবই এক আসলে মোটামুটি। এদেরকে ট্যাকেল করা, তারপরে হচ্ছে যে ক্ষমতাসীনরা এখন নিজের পায়ে দাঁড়ানো, এটা মনে হয় একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ একটা পরিবেশ তৈরি করবার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় ওই পরিবেশ তৈরি হওয়াটাও এই ক্ষেত্রে জরুরি। আদারওয়াইজ আপনি দেশে ঢুকলেন, আপনাকে মপ করে মেরে ফেললো, আপনি জামিনের কথা তো বাদই, আপনাকে মেরেই ফেললো, আপনি দাঁড়াতেই পারলেন না। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোও জরুরি। ফলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা, শেখ হাসিনা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তিনি এটা বিবেচনা করেছেন, এবং তিনি মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে মানুষের মধ্যে না থাকলে এবং রিস্ক না নিলে, এবং এখন যদি আপনি নতুন করে শুরু করতে না পারেন, তাহলে দলীয় কাঠামোতে আমি বলবো যে দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়বে আসলে। আপনি একটু আগে বললেন যে একটা প্রতিদ্বন্দ্বী পাশে না থাকলে রাজনীতির ক্ষেত্রে তাহলে ঠিক যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন তাদের কাজ করাটা কঠিন বা সেটা ভঙ্গুর হতে পারে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ইদানিং, ইলেকশনের আগ পর্যন্ত দেখলাম বিএনপি জামাত মোটামুটি একটা ভালো সম্পর্ক রেখে তারা সেই প্রতীকী ভোট বা প্রহসনের ভোট করলেন, কিন্তু এই মুহূর্তে আপনি দেখেন প্রত্যেক জায়গাতে বিএনপি কে জামাত এবং এনসিপি কোন ঠাসা করছে, তাই না? তো এটা কেন হচ্ছে আপনার কাছে মনে হয়? প্রথমে আপনার এই কথাটা আমি এগ্রি করি কিনা, যদি করি কেন করি সেটাতে আমি আসি। প্রথমত আমি আপনার কথাতে এগ্রি করি, আসলে পরিপূর্ণভাবে এগ্রি করি। কেন করি সেটার ব্যাখ্যার জায়গাটা হলো যে আমি আমি আপনারা সারফেসে যেটা দেখতে পান, আমি ধরেন সারফেস থেকে একটু একটু ভেতরের দিকে যাই। জামাত এবং এনসিপির একটা বড় ধরনের এই মুহূর্তে তারা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে বিএনপিকে তারা 2 বছরও ক্ষমতা রাখতে চায় না। ওরা এমন একটা প্ল্যান করছে 5ই অগস্টের আগে, একদম নতুন, কমপ্লিটলি রিফ্রেশিং মোডে তারা যেতে চাচ্ছে, একদম নতুন একটা প্ল্যান। যেমন ধরেন আপনি 5ই অগস্টের আগে তো গুপ্তদেরকে চিনতে পারতেন না, সাধারণ ছাত্র বেশে তারা আমাদের কাছে এসেছিল, সাধারণ মানুষের মতো এসেছিল, কিন্তু আসলে প্রত্যেকেই জামাত শিবির করে। সো একইভাবে বিএনপি কে ঘিরে ধরবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা করছে। এবং এই যে ইনকিলাব মঞ্চ, আপনি জেনে অবাক হবেন যে এই ইনকিলাব মঞ্চকে কিন্তু পুরোপুরি ফান্ডিং করে হচ্ছে চায়না। আমি জানি না যে আপনি আমার এই কথাটা শুনে অবাক হলেন কিনা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং খুবই নিশ্চিত গোয়েন্দা সূত্র থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ইনকিলাব মঞ্চের যে জাবের যে ছেলেটা আছে, আগে হাদির সাথে কন্ট্যাক্টটা ছিল,
এখন জাবেরের সাথে এই সম্পর্কটা আছে, একদম নিয়মিতভাবে চায়নার কন্ট্যাক্ট তার সাথে আছে এবং চাইনিজ একটা বড় ধরনের অর্থ সে পায়। হেফাজতে ইসলামের একটা বড় অংশকে চায়না চালায় এবং চায়না কেন এই জিনিসটা করছে সেটা আবার একটা দীর্ঘ আলাপের ব্যাপার, আমি সেটাতে যাব না। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে তিনটা দেশের একটা এক্সিস তৈরি হয়েছে। একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আসলে মূলত এক্সিসের মধ্যে গরিব এক্সিস, এরা ভিক্ষুক শ্রেণীর, এরা কোনো টাকা দিতে পারে নাই, এরা অনেকটা গায়ে গতরে খাটে। যেমন ধরেন চায়না এবং টার্কি টাকা দেয়, আর ওরা এসে ধরেন ওই টাকা দিয়ে যে অস্ত্র সেগুলো দিয়ে মানুষ খুন করেছে, তারপরে দেশে এসে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, এগুলোর কাজ তাদের। আমি কিন্তু জেনে কথাগুলো বলছি যে এই তিনটা এক্সিস কাজ করছে এই মুহূর্তে। জামাতকে একটা হিউজ ফান্ডিং করছে হচ্ছে টার্কি। টার্কির রীতিমতো ইলেকশনের সময় ওদের মাথায় হাত ছিল, কারণ তারা মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার খরচ করেছে। আমেরিকান এমবেসি একটা হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে। কিন্তু এই দফাতে এই তিনটি দেশই আসলে নানানভাবে পরাভূত হয়েছে। এই জায়গাটার ফলে এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত পোষণ করি যে তারা একটা নতুন ধরনের প্ল্যান করছে এবং তারা মনে করছে যে বিএনপি কে 2028-এর ভেতরে যদি কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানো যায় তাহলে এই দেশ তাদের। এটা হচ্ছে এক নাম্বার কথা। এবার আমি দ্বিতীয় জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে যে আমি যখন রেকগনাইজ করছি যে জামাত, এনসিপি বা এবি পার্টি, তারা তো এবিসিডি টিম, এরা যেহেতু বিএনপি কে নানান ভাবে ঘেরাও করতে চাইছে, নতুন প্ল্যান করছে, ওরকম একটা জায়গা থেকে তাদের সংঘাত রীতিমতো অবশ্যম্ভাবী, অবভিয়াস, ইউ ক্যান নট অ্যাভয়েড। আপনি দেখেন যে গতকালকে একটা ইউনিভার্সিটিতে, এটা কি টেক্সটাইল ইউনিভার্সিটি কিনা, সেখানে সংঘর্ষ হয়েছে। আমি জানি না, ছাত্র দলের অনেক ছেলে পেলে আছে এবং আপনি অবিশ্বাস্য বিশ্বাস করেন, আমি ছাত্র দলের, যুব দলের অনেক মানুষের মেসেজ পাই আমার এই ফেসবুক পেজে, এবং তারা পরিচয় দিয়ে বলে যে আমি অমুক জায়গার যুব দলের সেক্রেটারি, অমুক জায়গার যুব দল করি ভাই, আমিও ভাই আপনাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ আমি আপনাদের দল করি না ভাই, আপনি জানেন আপনাদের মতো আমাদেরকেও এখানে পেটাচ্ছে, মারছে অমুক যুব দলের, ধরেন ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, বুয়েটের এক ছেলে সেদিন আমাকে বলছে যে কি কারণে সে আমাদেরকে খুব অপছন্দ করে, আওয়ামী লীগকে, কিন্তু আমাদের যে এই মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান এবং জামাতকে যে আমরা ট্রিট করেছি, এইটা সে অসম্ভব রকমের এখন পছন্দ করে, বিকজ শিবির তার উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করছে, সে মনে করে যে আওয়ামী লীগই হচ্ছে শিবিরের একমাত্র ঔষধ। সেই জায়গা থেকে সে আমার সাথে আলোচনাটা করেছে এবং খুবই নির্ভয়ে, এমন না যে সে একটা অন্য পার্টি করছে, আমার সাথে সে খুবই একটা ভয় ভয়ে আলোচনা করছে, আমি আবার এগুলা বলে দেই কিনা, পাবলিক করি কিনা বা হোয়াট এভার। তো আমি তার সাথে অনেক কথাবার্তা বলছিলাম যে ওরাও এটা বোঝে যে ছাত্র দলের মধ্যে একটা অ্যান্টি শিবির একটা বড় ধরনের আপনার মোর্চা আছে। কিন্তু ভয়ের জায়গাটা হচ্ছে এমন যে এই ছাত্র দলের মধ্যে প্রচুর শিবিরের ছেলে পেলে আছে, প্রচুর। যেমন আমি আপনাকে বলতে পারি যে হামিম যে ছেলেটা আছে, আমি জানি না আপনার সাথে আমার কখনো অফলাইনে এই আলাপ করেছি কিনা, আমি এই আলাপটা অনেকের সাথে করেছি যে যখন ডাকসুর ইলেকশনটা হলো, আমি মানুষকে ডেকে ডেকে বলেছি যে এই যে হামিম ছেলেটা হচ্ছে শিবির, এটা এখনো ছাত্রদল বুঝতে পারছে না। এর কারণ হলো ডাকসুর ইলেকশনটার পর পর ও হঠাৎ করে ঘোষণা দিল যে এই ইলেকশন চমৎকার হয়েছে, আমরা একসাথে এগিয়ে যাব, এবং সে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিল। আমি তখনই বুঝতে পেরেছি এই ছেলে শিবির। এবং ছাত্র দলের মতো একটা সংগঠনে একটা বড় পদে শিবিরের ছেলে পেলে সেখানে বসে আছে, এরকম জায়গাগুলোর সংকটে কিন্তু এখন ছাত্রদল ভুগছে। আপনি দেখেন যে ছাত্র দলের একটা সভাপতি আছে, খুবই বোকাশোকা টাইপের একটা ছেলে, রাকিব একটা ছেলে, মানে ভীষণ বোকা টাইপের একটা ছেলে, একে দিয়ে ছাত্র দলের রাজনীতি হবে টবে বলে আমার মনে হয় না। এদের মতো ছেলেপেলেরা তো এই গুপ্ত শিবিরকে ট্রিটও করতে পারবে না, ধরতেও পারবে না। ফলে এই সংঘাত কিন্তু অনিবার্য এবং বিএনপির বিভিন্ন জায়গাতে এটা হবে, কারণ শিবির তার যেই আধিপত্য, এটাকে সে ধরে রাখতে চাইবে বিভিন্ন জায়গাতে, এবং এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবং আপনি আরো খবর পাবেন যে শিবিরের ছেলেপেলেরা কিভাবে এখন রক কাটছে, মারছে এই ছাত্র দলের ছেলেপেলেদেরকে, এবং এদের সাথে যুক্ত হয়েছে এদের আরেকটা পার্টি, মানে জামাতের আরেকটা অংশ, যে অংশটাকে তারা সাধারণ ছাত্র হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল, এনসিপি।
এবং আরেকটা যেটা তাদের অনেকটা যুব শিবির হিসেবে কাজ করে, এবি পার্টি। ফলে এইটা অবভিয়াস, যেটাকে আমরা বলবো যে ইনএভিটেবল বা অনিবার্য, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা হবেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ সামরিক হামলার মুখে ইরান যেন এক নিঃসঙ্গ শেরপা। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো অনেকটা নিরাপদ দূরত্বে থেকে যেন তামাশা দেখছে। বিমান হামলায় গুড়িয়ে যাওয়া কম্পাউন্ডের ধ্বংসস্তূপ থেকে যখন বের করা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার নিথর দেহ, তখন ছিল গোটা আরব বিশ্বের মুখে কুলুপ। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরানের ড্রোন ও মিসাইল যখন আঘাত করছে যুক্তরাষ্ট্রের সামরিক নিশানায়, ঠিক তখনই সার্বভৌমত্বের ধোঁয়া তুলছেন আরব নেতারা। সবচেয়ে বড় বিষয় হয়ে সামনে আসছে রাশিয়া চীনের ভূমিকা। টানা বিমান হামলায় ইরান তছনছ হয়ে গেলেও এই দুই মিত্র দেশ বলতে গেলে নীরব। হামলার প্রতিক্রিয়া সীমাবদ্ধ শুধু নিন্দামূলক বিবৃতির অক্ষরে। শুধু তাই নয়, আরব দেশের জ্বালানি স্থাপনায় ইরানের পাল্টা আঘাত ঠেকাতে দুতিয়ালির ভূমিকা নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ যেন সেই পুরনো প্রবাদের নতুন দৃশ্যায়ন, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। মহাসংকটের আগে যারা ছিল ইরানের সাহসের ঠিকানা, এক মুহূর্তে তারা সবাই যেন অচেনা হয়ে গেছে। রাশিয়া চীনের মতো দেশগুলো তেহরানের বিপর্যয় ঠেকানোর পরিবর্তে নিজেদের লাভ ক্ষতির হিসাব নিকাশে ব্যস্ত। আর সেই হিসাব কঠিন বাস্তবতার মুখোমুখি করছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে। অসহায় চোখে তারা দেখছে এই বিপদে এগিয়ে আসার তেমন কেউ নেই। বিশ্ব কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে যে কিছু নেই, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরানের শাসক গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে আরব দেশগুলোর সঙ্গে ইরান সম্পর্কের ইতিহাসটি অম্লমধুর। কখনো শান্তিপূর্ণ সহাবস্থান, আবার কখনো প্রকাশ্য শত্রুতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে একমাত্র ইরাক ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরান কখনো সরাসরি সশস্ত্র সংঘাতে জড়ায়নি। আবার সাদ্দাম পরবর্তী সময় ইরাকের সঙ্গেও ধারাবাহিকভাবে সম্পর্কের উন্নতি হয়েছে। তবে আরব অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের শীতলতা দীর্ঘদিনের। বিশেষত আঞ্চলিক প্রভাব নিয়ে রয়েছে বিশাল দ্বন্দ্ব। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে বেশিরভাগ আরব দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে, যার সরাসরি প্রভাবে কোণঠাসা হচ্ছিল ইরান। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর আরব অঞ্চলের কোনো দেশ থেকেই প্রতিবাদ দেখা যায়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে ইরানের বন্ধুহীন হয়ে পড়ার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে। আগ্রাসনের মুখে হতবিহ্বল ইরান আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাতের কৌশল নেয়। তবে এই কৌশল হিতে বিপরীত হচ্ছে কিনা সেই প্রশ্ন আছে। বিষয়টিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ইরানকে আরো কোণঠাসা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো। বিশ্লেষকরা বলছেন ইরানের পাল্টা পদক্ষেপ আরব সরকারগুলোকে আরো বেশি ওয়াশিংটনের কাছে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করেছে। এর মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশও এসব দেশকে সামরিক সহায়তার ইঙ্গিত দিতে শুরু করেছে। দর্শক, ইরানের পরীক্ষিত মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিবৃতি দিয়ে ইরান হামলা নিন্দা জানানোর মধ্যেই থেমে আছে মস্কো। বিস্ময়করভাবে তারা আরব অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকানোর দুতিয়ালিতেও নেমে পড়েছে। ইরানে হামলা ঠেকানোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো নিয়ে পুতিন বেশি উদ্বিগ্ন। এর মধ্যে টেলিফোনে কথা বলেছেন কয়েকজন আরব নেতার সঙ্গে। তাদের আশ্বস্ত করে বলেছেন এ ধরনের হামলা বন্ধের জন্য বার্তা দিবেন তেহরানকে। বিশ্লেষকেরা বলছেন দীর্ঘদিনের বন্ধু হলেও ইরান এখন রাশিয়ার জন্য তৈরি করেছে বহুমাত্রিক সংকট। বন্ধুত্বের চেয়ে কূটনীতির বহুমুখী মেরুকরণকে বেশি গুরুত্ব দিতে চায় রাশিয়া। সেই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক লাভ ক্ষতির কড়া হিসাবও করতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে ইরানের বর্তমান রেজিমকে শক্ত সমর্থন দেওয়ার চেয়ে কৌশলী ভূমিকা নেওয়াই বেশি লাভজনক। আর তাই সেই পথে আপাতত হাঁটতে চায় রাশিয়া। আল জাজিরার এক নিবন্ধে দাবি করা হয় খামেনির মৃত্যু রাশিয়ার জন্য ক্ষতির পরিবর্তে বাণিজ্যিক লাভের দরজা খুলে দিতে পারে। আর তাই একদিকে নিন্দা, আবার অন্যদিকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত ভাগ্য বদলের সুযোগ বিশ্লেষণ করছে মস্কো। কয়েক দশক ধরে ইরানে কোটি কোটি ডলার অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। তবে তেহরানের সংকটের চরম মুহূর্ত পুতিন প্রশাসনের জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি স্থবির হয়ে পড়ায় বিশ্ব বাজারে রাশিয়ার জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে বিশ্ব বাজারে তেলের মূল্যের। বিশ্বের বড় বড় তেল শোধনাগারগুলোকে এখন রাশিয়ার তেলের উপর নির্ভর করতে হবে।
এই বাড়তি চাহিদা মাথায় রেখেই ইরান প্রশ্নে রক্ষণশীল অবস্থান নিচ্ছে মস্কো। সামরিক দিক থেকেও রাশিয়ার জন্য এই যুদ্ধ পরোক্ষ স্বস্তি নিয়ে এসেছে। ইউক্রেন রণাঙ্গন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেট্রিয়ট মিসাইলগুলো বিভিন্ন আরব দেশে মোতায়েন করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনে। এর ফলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেকটা বিনা বাধায় ইউক্রেনে আঘাত হানতে সক্ষম হচ্ছে। ইরান যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত ইউক্রেনে সুবিধা পাবে রাশিয়া। আবার ইরানের দিকে পুরোপুরি ঝুঁকে যাওয়ার বিপদ সম্পর্কেও সচেতন রাশিয়া। ইরান রাশিয়ার অন্যতম প্রধান কৌশলগত অংশীদার হলেও মস্কো ইসরায়েলের সঙ্গেও বাস্তবসম্মত সম্পর্ক রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ইরানে খামেনি হত্যা রাশিয়ার সামনে আরো কিছু জটিল সংকট তৈরি করেছে। এজন্য রাশিয়ার পক্ষে সরাসরি কোনো অবস্থান নেওয়া কঠিন। আরব অঞ্চলে ইরান বিরোধী অবস্থানে থাকা দেশগুলোতেও রাশিয়ার বহুমুখী অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ আছে। ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলে এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার কোনো কারণে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পতন ঘটলে আগামীতে যারা আসবে তারা রাশিয়া বিরোধী হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের মিত্র খামেনির মৃত্যুর চেয়েও ক্রেমলিনের সামনে এখন বড় দুশ্চিন্তা ইরানে তাদের বিপুল বিনিয়োগ। এর মধ্যে রয়েছে নর্থ সাউথ করিডোর। এর আওতায় একটি রেলপথ দক্ষিণ ককেশাস হয়ে রাশিয়া ও ইরানকে সংযুক্ত করবে। এই প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে রাশিয়া। এছাড়া দক্ষিণ ইরানে 4টি পারমাণবিক রিয়েক্টর নির্মাণে $25 বিলিয়ন চুক্তি করা হয়েছে। কোনো কারণে বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে এসব বিনিয়োগ হাতছাড়া হতে পারে। আর তাই শক্তভাবে ইরানের বর্তমান রেজিমকে সহায়তা দিতে অনাগ্রহী মস্কো। অন্যদিকে বর্তমান সংকটে মস্কোর পুরোপুরি নীরব থাকাও সম্ভব নয়। তাহলে মিত্র শাসক গোষ্ঠী নাখোশ হতে পারে। কোনোভাবে তারা সংকট কাটিয়ে উঠতে পারলে রাশিয়াকে আর আগের মতো আস্থায় নিতে চাইবে না। সব মিলিয়ে ইরান ইস্যুতে রক্ষণশীল ভূমিকায় থাকতে চায় রাশিয়া। এজন্য আপাতত বিবৃতির বাইরে তেমন কোনো পদক্ষেপ হয়তো দেখা যাবে না পুতিন প্রশাসনের পক্ষ থেকে। ঠিক একই কৌশল চীনের দিক থেকেও দেখা যাচ্ছে। অনেকেই ধারণা করেছিলেন বেজিং হয়তো সামরিক সহায়তার হাত বাড়িয়ে দেবে, তবে তেমন কোনো লক্ষণ 4 দিনেও দেখা যায়নি। তেহরানকে বেজিং স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে গুঞ্জন রয়েছে, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ব্লুমবার্গের এক নিবন্ধে দাবি করা হয়েছে, বর্তমান সংকটে ইরানের পক্ষে চীনের জোরালোভাবে দাঁড়ানোর সম্ভাবনা বেশ কম। নিবন্ধে ইরানে চীনের বিনিয়োগ ও প্রভাব নিয়ে প্রচলিত ধারণার বেশিরভাগ স্রেফ মিথ বলেও দাবি করা হয়। এতে বলা হয়, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তারা ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনে নেয় এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা বর্তমান রেজিমের জন্য আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান ক্ষতবিক্ষত হলেও বেজিং বিবৃতির বাইরে তেমন কোনো সমর্থন জানায়নি। চীন ইরান সম্পর্কটি সাধারণত ধারণার তুলনায় অনেক বেশি একপেশে বলে দাবি করছে ব্লুমবার্গ। বলা হয়, ঘোষিত চুক্তির তুলনায় ইরানের চীনের বিনিয়োগ নাটকীয়ভাবে কম। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে চীনের বাণিজ্য অনেক কমেছে। 2021 সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান সফরের সময় 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেন। কথা ছিল এর আওতায় ইরানে $400 বিলিয়ন পর্যন্ত চীনা বিনিয়োগ আসবে। তবে বাস্তবতা এর ধারে কাছেও নেই। 5 বছরে মাত্র $2 থেকে $3 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবেও এর চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছে চীন। অর্থাৎ ইরানের ক্ষেত্রে কাজের চেয়ে বেশি কথা বলা হয়েছে চীনের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে অতীতে হতাশা জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের 2 বছর পর 2023 সালে তখনকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বেজিং সফর করেন। এ সময় তিনি চীনা বিনিয়োগের ধীর গতি নিয়ে প্রকাশ্যে হতাশা জানান। চীনের সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের শেষে ইরানে তাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $4.5 বিলিয়ন, অথচ সংযুক্ত আরব আমিরাতে ছিল $9.5 বিলিয়ন। ইরানের চীনা মোট বিনিয়োগের বেশিরভাগই মূলত জ্বালানি ও ধাতু খাতে। অন্যদিকে সৌদি আরবে চীনের বিনিয়োগ $15.7 বিলিয়ন। এই বিনিয়োগ জ্বালানি, প্রযুক্তি, ধাতু ও বিনোদন সহ বহু খাতে বিস্তৃত। মজার বিষয় হলো, অনেকেই মনে করেন ইরানের সবচেয়ে বেশি বিনিয়োগ চীনের, তবে বাস্তবতা তা নয়। রাশিয়া চীনকে ছাড়িয়ে অনেক আগেই সেখানে বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীর জায়গা দখল করেছে। পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ইরানে চীনা কোম্পানির উপস্থিতি খুবই সীমিত। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে বড় চীনা প্রতিষ্ঠানগুলো সাধারণত ইরানকে এড়িয়ে চলে। ফলে কল্পনায় যাই ভাবা হোক, বাস্তবে মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে অন্য দেশের গুরুত্ব চীনের কাছে বেশি। এমনকি ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক কতটা দৃঢ় তা নিয়েও প্রশ্ন আছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হুমকির মুখে 2005 সালে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল। তবে গোপন বা কৌশলগত সামরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইরানের চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র জ্বালানির উপাদান পাঠানোর গুঞ্জন থাকলেও দুই দেশের কেউ তা প্রকাশ্যে নিশ্চিত করেনি। এমনকি সাম্প্রতিক হামলার পর খবর ছড়ায় বেজিং ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এই খবরকে আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্ধুদের এমন পরিস্থিতি নিয়ে গত 27 ফেব্রুয়ারি থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো আহমেদ আবুদুহু লেখেন, কারো কারো কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে চীনের সংযম নিরপেক্ষ অবস্থান মনে হতে পারে, কিন্তু এটি জড়ালো করে যে চীন আসলে একজন অনির্ভরযোগ্য অংশীদার। আহমেদ আবুদু লেখেন, এর আগে যুক্তরাষ্ট্র যখন চীনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরোকে বন্দী করে ভেনেজুয়েলার তেল খাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, তখনও চীনের নিষ্ক্রিয়তা একই বার্তা দেয়। চীন সবসময় ইরানকে সামরিকভাবে সমর্থন দেওয়া এড়িয়ে চলেছে। 2025 সালের 12 দিনের যুদ্ধের সময় বেইজিং ইরান ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছিল ঠিকই, কিন্তু তেহরানকে কোনো বস্তুগত বা সামরিক সহায়তা দেয়নি। চ্যাথাম হাউসের এই অ্যাসোসিয়েট ফেলোর মতে, চীন ইরানকে একটি দীর্ঘমেয়াদী খেলা হিসেবে দেখে, আর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের অভিযান অজান্তে চীনকে সেই খেলায় জিততে সাহায্য করতে পারে। অপরদিকে পলিটিকোর সাংবাদিক ইভা হার্ট বলেছেন, 4 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিন তথাকথিত বহু মেরু বিশ্বগড়ের আস্ফলন দেখিয়ে আসছে, কিন্তু যখনই তাদের বন্ধু দেশগুলোর নেতারা আক্রমণের শিকার হয়েছেন, সেই চূড়ান্ত মুহূর্তেও মস্কোর প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে দুর্বল। সমর্থন ছিল কেবল প্রতীকী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানে চীনের জন্য আরো বড় কৌশলগত ক্ষেত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরান কেন্দ্রিক আঞ্চলিক সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে তাইওয়ান প্রশ্ন সহ এশিয়ার ইস্যুগুলো স্বাভাবিকভাবেই অগ্রাধিকারের তালিকায় নিচে নেমে যাবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে নিজেদের প্রভাবও চীন নতুন করে কাজে লাগাতে পারবে। সব মিলিয়ে ভূ রাজনৈতিক জটিল মেরুকরণ এবং বাণিজ্যিক সহ নানামুখী স্বার্থে অনেকটা একাই লড়তে হচ্ছে ইরানকে। হয়তো পিছনে অনেকের আশ্বাস প্রতিশ্রুতি ছিল, তবে ময়দানের লড়াইয়ে ইরানি শাসক গোষ্ঠী পুরোপুরি নিঃসঙ্গ। প্রশ্ন হলো, এই অসম লড়াই কতদিন টেনে নিতে পারবে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী? এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।